দেখো তোমাদের আজকে যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতি বলে, এই সরল দোলগতি নামটার সাথে তোমরা এর আগে শুনেছো কি শোনোনি? সরল দোলগতি এক কথায় যদি বলতে হয়, ধরে নাও এখানে আমি কোন একটা অবলম্বন নিয়েছি, সেখানে একটা দড়ি বেঁধে এখানে কোন একটা পিণ্ডকে ঝুলিয়ে রেখেছি বা পাথর বা কোনো বস্তুকে আমি ঝুলিয়ে রেখেছি। এবার আমি যদি সামান্য এখানটা একটা বল প্রয়োগ করি তাহলে কি হবে? এটা একবার এখানটায় আসবে আর এটা একবার কোথায় আসবে? এখানটায় আসবে। তার মানে এই বস্তুটার যে গতিটা সেটা এইটুকু স্থানের মধ্যে কি থাকছে? সীমাবদ্ধ থাকছে। সে একটা নির্দিষ্ট দূরত্ব বারবার বারবার কি করছে? অতিক্রম করছে। আর নির্দিষ্ট সময়ে, এমন না যে ধরে নাও এটাকে আমি এ পয়েন্ট ধরলাম, এটাকে আমি বি পয়েন্ট ধরলাম, বি থেকে এ তে আসতে যা টাইম লেগেছে এ থেকে বি তে আসতেও ঠিক ততটাই টাইম লাগবে, আর তার পরের বারের ক্ষেত্রেও বি থেকে এ তে আসতেও ঠিক ততটাই কি টাইম লাগবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার সরল দোলগতির ক্ষেত্রে। তো সরল দোলগতি কি? সরল দোলগতি হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি। কি গতি? এটা এক ধরনের। এবার পর্যাবৃত্ত গতি কাকে বলে? আমরা আগে পর্যাবৃত্ত গতিটা বুঝবো। সরল দোলগতিটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। পর্যাবৃত্ত গতি কাদেরকে বলছে? পর্যাবৃত্ত গতি বা যাকে আমরা বলি পিরিয়ডিক মোশন। একটা পথ যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অতিক্রম করা হয়, একটাই পথ, একই পথ যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করা হয়? অতিক্রম করা হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। ধরে নাও এটা হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করছে? আবর্তন করছে। তো দেখো পৃথিবী কিন্তু এখান থেকে ঘুরে আবার এখানে আসতে যে টাইমটা নিচ্ছে তারপরে বার ক্ষেত্রে একই টাইম নিচ্ছে। তার মানে একই পথ সে একই সময়ে কি করছে? অতিক্রম করছে। তার মানে এই পৃথিবীর যে গতি সেটা একটা কি গতি হয়ে গেল? পর্যাবৃত্ত গতি হয়ে গেল। গতি হয়ে গেল কি গেল না? এটা একটা কি ধরনের গতি হয়ে গেল? পর্যাবৃত্ত গতি হয়ে গেল। তো এই জিনিসগুলোকে যেমন দেখো আমরা বলি না ক্লাস চলছে, ক্লাস চলার পর বলি না পিরিয়ড, কি বলি এটাকে আমরা? তার মানে কি একটার পর একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর কি চলে যাচ্ছে? ক্লাস চলে যাচ্ছে। তারপরে আমরা বলছি পিরিয়ড। তার মানে ওটা নিশ্চয়ই এক ধরনের কি গতি হয়ে যেতে পারে? পর্যাবৃত্ত গতি, যদি ওটাকে আমরা গতির আন্ডারে ফেলতে চাই। বা ধরে নাও তোমাকে প্রতিদিন 10টার দিকে, প্রতিদিন 10টার দিকেই বাস স্ট্যান্ডে দেখতে পাওয়া যাবে। তাহলে তুমি প্রতিদিন 10টার দিকে কি থাকছো? বাস স্ট্যান্ডে থাকছো। এটা এক ধরনের কি গতি হয়ে যেতে পারে? পিরিয়ডিক মোশন হয়ে যেতে পারে। তো দেখো এবার পিরিয়ডিক মোশন অনেক রকমের আছে। তো দেখো আমরা পর্যাবৃত্ত গতি বুঝলাম। তো এবার দেখো এদিকে, এবার যদি একটা দোলক নিয়ে তাকে যদি ছেড়ে দেই তাহলে তার মধ্যে যে গতিটা আসবে এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এটা হচ্ছে তার কি অবস্থান বলতো? সাম্যাবস্থান। আর এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ও এ আর একটা হচ্ছে কি বলতো? বি। এবার বলো তুমি একবার তার মানে কিসে বি থেকে কোথায় আসবে? আবার এ থেকে কোথায় আসবে? মানে দেখো এবার এই কোণটা যদি 4 ডিগ্রির কম হয়, কত ডিগ্রি কম হয় বলো? 4 ডিগ্রির কম হয়, তাহলে এই পথটাকে বলো 40 লেখা আছে। 40 লেখা নেই, এখানে 4 ডিগ্রি লেখা আছে, ঠিক আছে? সরি। তো এই পথটা যদি কত ডিগ্রি কম হয়, এই কোণটা যদি কত ডিগ্রি হয়? 4 ডিগ্রি কম হয়, তখন এই পথটাকে আমরা সরল রৈখিক ধরবো। কি ধরবো এটাকে আমরা? এই পথটাকে আমরা কি ধরবো? সরল রৈখিক। তাহলে বলো প্রথম প্রশ্ন, এটা কি পর্যাবৃত্ত গতি কি পর্যাবৃত্ত গতি নয়? বলো পর্যাবৃত্ত গতি কি পর্যাবৃত্ত গতি নয়? কেন পর্যাবৃত্ত গতি? কারণ একই দূরত্ব নির্দিষ্ট সময়ান্তর অন্তর কি করছে? অতিক্রম করছে। পর্যাবৃত্ত গতি। এবার কথা হচ্ছে এটা একটা কৌণিক পর্যাবৃত্ত গতি না রৈখিক পর্যাবৃত্ত গতি? রৈখিক পর্যাবৃত্ত। কেন? আমার এই পথটা কেমন? সরল রৈখিক। ঠিক কি ঠিক না? একবার এদিক যাচ্ছে তো একবার কোন দিক যাচ্ছে? ওই দিক যাচ্ছে। তাই এটাকে আমরা বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। কি বলবো এটাকে আমরা? রৈখিক পর্যাবৃত্ত গতি। যদি 4 ডিগ্রি কম হয়, 4 ডিগ্রি কম হলে আমরা এই পথটাকে কি ধরি? সরল রৈখিক ধরি। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে 4 ডিগ্রি কি ধরবো? কম ধরবো। ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো এই রৈখিক পর্যাবৃত্ত গতিটা এক ধরনের কি গতি? তাহলে সরল দোলগতি কি সরল দোলগতি নয়? এই রৈখিক পর্যাবৃত্ত গতিটা এক ধরনের কি গতি বলো? সরল দোলগতি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা এবার দেখো এই যে পথটা তোমরা দেখছো, এবার এই পথটাকে আমরা এখানটায় লিখছি। সাম্যাবস্থান
এটা হচ্ছে এখানে এ, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু, বি বিন্দু। বলো দোলকের পিণ্ডটা, এটাকে আমরা কি বলি, দোলকের পিণ্ড। এটাকে আমরা কি বলি বলো তো, দোলকের পিণ্ড। বলো পিণ্ডটা যখন এ ও অবস্থানে ছিল তখন সে কোন অবস্থানে ছিল, এবার সাম্যাবস্থান থেকে সে সর্বাধিক কতটা সরেছে, আর এইদিকেও সাম্যাবস্থান থেকে সে সর্বাধিক কতটা সরেছে, তাহলে এগুলা হলো কি, এ থেকে ও থেকে এর যে দূরত্ব, এটাকে আমরা বাংলা ভাষায় কি বলবো, সাম্যাবস্থান থেকে তার সর্বাধিক সরণ। এই বিটাকে আমরা কি বলবো, সাম্যাবস্থান থেকে সে সর্বাধিক এত দূর অবধি কি করতে পারবে, সরতে পারবে। এবার তোমাদের কাছে প্রথম প্রশ্ন, তোমাদের সেন্স কি বলে, ও থেকে এ এর দূরত্ব যা হবে, ও থেকে বি এর দূরত্ব কি তাই হবে না আলাদা হবে? একদমই তাই হবে, এটা একদমই, এখানে কোনো ডাউট নেই। আচ্ছা এবার চলে আসবো কিছু টার্মস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সরল দোলগতি সম্পর্কিত কিছু রাশি। দেখো সরল দোলগতি বা দোলন সম্পর্কিত কিছু রাশি, শুধু সরল দোলগতি বললে ভুল হবে, যে কোনো দোলনের ক্ষেত্রে এটা সম্পন্ন হয়। দেখো এদিকে দোলন সম্পর্কিত কিছু রাশি। দেখো প্রথম যে রাশিটার নাম 1 নম্বর, সেটা হচ্ছে পূর্ণ দোলন। কি বলতো, মন দিয়ে বুঝবে কিন্তু, পূর্ণ দোলন যাকে আমরা বলি কমপ্লিট অসিলেশন। কমপ্লিট অসিলেশন, পূর্ণ দোলন কথাটার মানে কি, একটা পথ অতিক্রম করা। মানে যাবো, দেখো তুমি ও ছিল কোথায় বলো, ওতে, তুমি প্রথমে ধাক্কা দিলে, তাহলে ও থেকে গেল কোথায়, এতে, এ থেকে আবার কোথায় আসলো, বিতে, বি থেকে আবার কোথায় আসলো, এতে আসলো। এই এ থেকে বি যাওয়া, এ থেকে বিতে আসা, বি থেকে আবার কোথায় আসা, না না, এ থেকে প্রথমে বিতে আসা, বি থেকে আবার কোথায় যাওয়া, এতে যাওয়া। এটাকে আমরা কি বলছি বলতো, পূর্ণ দোলন। এটাকে আমরা কি বলছি, বুঝতে পারছো কথাটা? মানে যদি একটা পথ দুবার কি করে, অতিক্রম করে, কথাটা বুঝতে পারছো? যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, আমরা অনেক ভাবে এটাকে বলতে পারি, যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই বিন্দুতেই যদি কি হয়ে আসে, ফিরে আসে। দেখো এ থেকে স্টার্ট করেছিল, যদি ধরে নেই এ থেকে স্টার্ট করেছে, এটাকে আমরা কি বলছি, এ থেকে। যদি ধরে নেই যে এ থেকে স্টার্ট করেছে, তাহলে আবার বি থেকে যদি আবার কোথায় ফিরে আসে, এতে ফিরে আসে, তার মানে তার কি সম্পূর্ণ হয়েছে, একটা পূর্ণ দোলন। এবার ও থেকে যদি শুরু করে, তাহলে বলো কি হবে পূর্ণ দোলন, ও থেকে এতে গেল, এ থেকে কোথায় গেল, বিতে গেল, বি থেকে আবার কোথায় আসলো, এতে আসলো, তাহলে কি সম্পূর্ণ হলো, একটা পূর্ণ দোলন কি হলো, সম্পূর্ণ হলো। ক্লিয়ার কি ক্লিয়ার নয়, বুঝতে পারছো? এবার বলো যদি বি থেকে স্টার্ট করে, তাহলে পূর্ণ দোলন কিভাবে হবে, বি থেকে স্টার্ট করলে এতে গিয়ে আবার তাকে কোথায় ফিরে আসতে হবে, বিতেই, তাহলেই একটা কি সম্পূর্ণ হবে, পূর্ণ দোলন সম্পূর্ণ হবে। তাহলে পূর্ণ দোলন জিনিসটা কি, আমরা সংক্ষেপে কি বুঝবো, তোমাদেরকে লিখতে হবে না, সুন্দর করে বইয়ে দেওয়া আছে, তোমরা জাস্ট এখানে বোর্ডে দেখো ভালো করে। বলো পূর্ণ দোলন জিনিসটা তাহলে কি, যেখান থেকে যাত্রা শুরু করবে আবার সেখানে কি হয়ে আসবে। আমি যদি সংক্ষেপে আমার ভাষায় লিখতে চাই এটাকে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে, যে বিন্দু থেকে যাত্রা শুরু হবে আবার সেখানেই ফিরে আসলে একটি কি সম্পন্ন হয়, এটা কিন্তু একটি সম্পন্ন হচ্ছে, একটি পূর্ণ দোলন, একটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। বুঝতে পারলে কথাটা? মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার যদি সেখানেই কি হয়ে আসে, ফিরে আসে। আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে, ওকে? আর না বুঝতে পারলে কমেন্টের মাধ্যমে বলে দিতে হবে। তো দেখো যে বিন্দু থেকে যাত্রা শুরু হলো আবার যদি সেখানে কি হয়ে আসে বলো, ফিরে আসে, তাহলে পূর্ণ দোলন কি হয়, একটা সম্পন্ন। আচ্ছা এবার বলো এই পূর্ণ দোলন সম্পন্ন হতে কিছু টাইম লাগবে কি লাগবে না, বলো একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কি টাইম লাগবে। এবার কথা হচ্ছে প্রথম পূর্ণ দোলন সম্পন্ন করতে যে টাইম লাগবে, দ্বিতীয় পূর্ণ দোলন সম্পন্ন করতে কি আবার বেশি টাইম লাগবে, কম টাইম লাগবে, না ওই একই টাইমই লাগবে? একই টাইমই লাগে। তার মানে একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে একটা নির্দিষ্ট কি লাগে, আর ওটাকে আমরা বলি পর্যায়কাল। ওটাকে আমরা কি বলি, পর্যায়কাল। তাহলে সেকেন্ড রাশিটার নাম কি, পর্যায়কাল। পর্যায়কালটা কি,
একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে কি লাগে, সময় লাগে। এগুলা সব ম্যাথে কাজে লাগবে, এই কনসেপ্ট গুলো ম্যাথ করতে গিয়ে খুব কাজে লাগবে। একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে কি লাগে বলো, সময় লাগে। সেটাকে আমরা কি বলছি বলতো, পর্যায়কাল। খুব ইম্পর্টেন্ট। এর প্রতীক চিহ্ন কি বলো দেখি, কেউ পারবে? প্রতীক চিহ্ন ক্যাপিটাল টি। পর্যায়কালকে আমরা সবসময় ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব। পর্যায়কালকে আমরা সবসময় কি দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল। বলো তো তাহলে এই পর্যায়কালের একক কি হবে? সেকেন্ড। এটা তো একটা টাইম না, এটা তো একটা কি টাইম। তো পর্যায়কাল তো একটা সময়, সময়ের একক কি, সেকেন্ড। জাস্ট এটা কেন একটা স্পেশালিটি পাচ্ছে, কারণ এটা একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কি লাগছে, সময় লাগছে বলে এটাকে আমরা একটা স্পেশাল টাইম ধরছি। সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ক্যাপিটাল। আচ্ছা, এবারে দিক দেখো। এবার 3 নম্বর রাশিটা আমরা খুব ভালো করে বুঝবো, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কি বুঝবো বলো তো, কম্পাঙ্ক। তো দেখো, আমরা পূর্ণ দোলন বুঝলাম, পর্যায়কাল বুঝলাম, এবার আমরা বুঝবো হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা স্মল এন চিহ্ন দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব বলতো, স্মল এন দিয়ে। এবার এন কেন, এনটা আমরা সব সময় না নাম্বারের ক্ষেত্রে প্রকাশ করি। নাম্বার, সংখ্যা বোঝাতে আমরা কি ইউজ করে থাকি বলতো, আমরা ম্যাথেও সংখ্যা বোঝাতে কি বেশিরভাগ ক্ষেত্রে স্মল এন ইউজ করে থাকি। এই ক্ষেত্রেও এটা একটা সংখ্যা। কম্পাঙ্ক বলতে অ্যাকচুয়ালি একটা সংখ্যা। এক সেকেন্ডে যে পূর্ণ দোলন হয় যেগুলো, হ্যাঁ, কম্পাঙ্ক বলতে অ্যাকচুয়ালি এই যে ধরো এখান থেকে এখানে আসলো একটা কি হলো, পূর্ণ দোলন সম্পন্ন হলো। এবার ধরে নাও 1 সেকেন্ডে যে কটা কি হবে, পূর্ণ দোলন সম্পন্ন হবে। খুব ইম্পর্টেন্ট কথা বলছি বাংলায়। 1 সেকেন্ডে যে কটি কি সম্পন্ন হয়, পূর্ণ দোলন সম্পন্ন হয়। যেমন তোমাদেরকে একটা एग्जांपल দেখাচ্ছি আমি, ওই পত্রে দেখাচ্ছি। এটা হচ্ছে সাম্যাবস্থান, এটা হচ্ছে তার প্রান্ত বিন্দু, এটা হচ্ছে তার আরেকটা প্রান্ত বিন্দু। দেখো এবার দেখো থেকে এটা আসছে। তো দেখো, কম্পাঙ্ক বোঝার জন্য এই एग्जांपलটা একটু ভালো করে দেখো। আমি কম্পাঙ্কটা কি বললাম, 1 সেকেন্ডে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয়, 1 সেকেন্ডে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয়। দেখ, এ থেকে যদি শুরু করি, বি তে গিয়ে আবার এ তে আসলে একটা কি হবে, পূর্ণ দোলন। এবার ধরে নে তন্ময়কে দেওয়া হলো, তন্ময়ের দোলনটা দেখবি ভালো করে। তন্ময় এরকম করে দুলাচ্ছে, ক্লিয়ার? বিভাবকে দেওয়া হলো, বিভাব কি করছে, বিভাবের দোলনটা এরকম টাইপের। এবার তোরাই বল তোদের বেসিক সেন্স দিয়ে, 1 সেকেন্ডে কে বেশি পূর্ণ দোলন সম্পন্ন করছে? বিভব 1 সেকেন্ডে বেশি পূর্ণ দোলন সম্পন্ন করছে না? তাই বিভাবের কম্পাঙ্কটা বেশি। বিভাবের কি বেশি, কম্পাঙ্ক বেশি। আর তন্ময়ের কম্পাঙ্কটা কি, তাহলে 1 সেকেন্ডে যে কটি পূর্ণ দোলন সম্পন্ন হবে সেটা হচ্ছে তাহলে কি, কম্পাঙ্ক। তো এবার দেখো, আচ্ছা বলো পর্যায়কাল। এবার এখানে একটা রাশি দেখো, স্মল এন ও ক্যাপিটাল টি এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক আমরা ছোটবেলা থেকে জানি, আমরা এবার এই সম্পর্কটাকে প্রমাণ করছি। বলো পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয়, পর্যায়কাল যদি কি হয়, তাহলে বলো এই কথাটা বাংলা মানে কি? মানে এটা কি, হ্যাঁ, পর্যায়কাল যদি ক্যাপিটাল টি হয়, এইটা মানে পর্যায়কাল কাকে বলে? একটি পূর্ণ দোলন সম্পন্ন। তার মানে কি, টি সেকেন্ডে পূর্ণ যে দূরত্ব অতিক্রম হয়, দূরত্ব না, এখানে টি সেকেন্ডে যে পূর্ণ দোলন সম্পন্ন হয়। বলো টি সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় কয়টি? একটি। ঠিক না? বলো টি সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় কয়টি? একটি। এবং 1 সেকেন্ডে তাহলে পূর্ণ দোলন সম্পন্ন হবে কয়টি? 1/t। এবার দেখ ভালো করে বলছি, লাস্টে আমরা কি বের করলাম, 1 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় কয়টি, আর 1 সেকেন্ডে যে পূর্ণ দোলন সম্পন্ন তাকে আমরা আবার কি বলে রাখি, তাহলে এটা কি, এটা নয়, তাহলে স্মল n ইজ ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি
1 বাই ক্যাপিটাল টি। ব্যস্তানুপাতে আছে তাহলে। ব্যস্তানুপাতে যার পর্যায়কাল বেশি, যেমন তোর ক্ষেত্রে অনেক টাইম লাগছিল তাই তোর কম্পাঙ্ক কম ছিল, আর ওর ক্ষেত্রে টাইম খুবই কি লাগছিল, কম, খুব টাইম ওর ক্ষেত্রে খুব কম ছিল তাই ওর কম্পাঙ্ক কি ছিল, বেশি ছিল। ওখানে ওটা প্রফেশনাল হবে না? না না, Proportional. প্রপোর্শনাল মানে কি, দেখ প্রপোর্শনাল দেওয়ার দরকার নেই। এখানে সম্পর্ক তো বলতে কি, এটাই তো n ইকুয়াল টু তো কি আসছে আমার হ্যাঁ। 1 বাই t, ধ্রুবকটা এখানে 1, ক্লিয়ার। তাহলে n ইকুয়াল টু কি আসলো, পর্যায়কাল আর কম্পাঙ্ক কেমন সম্পর্কে আছে, ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। ক্লিয়ার হয়েছে সবার এটা? তাহলে এবার বল, যদি t এর একক কত হয়, সেকেন্ড। সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক কি হবে, হ্যাঁ। n এর একক কি হবে, তাহলে বলো n এর একক সেকেন্ড ইনভার্স। একে আমরা হার্জ বলে ডাকি, একে আমরা কি বলে ডাকি, হার্জ। এটা হচ্ছে প্রচলিত অর্থে এর একক কি, হার্জ। ক্লিয়ার হয়েছে সবার এটা? সেকেন্ড ইনভার্স কে হার্জ বলা হয়। হ্যাঁ, সেকেন্ড ইনভার্স হচ্ছে হার্জ। তো তুই হার্জ ইউজটা বেশি করবি। এই যে ক্লিয়ার? কম্পাঙ্ক হয়ে গেছে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ রাশি আমরা সম্পর্কে জানবো। কারো কোনো প্রশ্ন আছে কম্পাঙ্কে? এবার আমরা বুঝবো হচ্ছে বিস্তার। কি বুঝবো বলতো? বিস্তার। বিস্তার, বা যাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড কিসে এটা পড়েছিলাম না? ম্যাথে অ্যামপ্লিটিউড। বিস্তার বা অ্যামপ্লিটিউড। ভালো করে ওই চিত্রটা মাথায় রাখো। সরল দোলগতির যে আসতে সরল দোলগতির যে চিত্রটা, সেটা কি ছিল বলো? এটা হচ্ছে তার কি, সাম্যাবস্থান, আর এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কি সর্বাধিক সরণ, আর এদিকে হচ্ছে তার কি সর্বাধিক সরণ, এদিকে রিয়া। এটা হচ্ছে কি বলো, সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে এ বিন্দুটা হচ্ছে কি সর্বাধিক সরণ বিন্দু, আর বিটাও কি সর্বাধিক সরণ বিন্দু। বিস্তার বলতে যে সে সাম্যাবস্থান থেকে সর্বাধিক কতটা সরছে, বিস্তার বলতে কি সাম্যাবস্থান থেকে সে সর্বাধিক কতটা সরছে, কতটা সরছে বলো, এ বিন্দু পর্যন্ত। সাম্যাবস্থান থেকে যে তার সর্বাধিক সরণ, তাকে আমরা বলি কি বিস্তার, তাকে আমরা কি বলে রাখি। তাহলে ও থেকে এ এর যে দূরত্ব, তাকে আমরা বলবো কি বলতো, ক্যাপিটাল এ। কি বলবো এটাকে আমরা? বিস্তারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এ। তাহলে বলো বিস্তারটা কি, সাম্যাবস্থান থেকে কি বলো সর্বাধিক সরণ। সে যে কোনো দিকে হতে পারে, সাম্যাবস্থান থেকে ডান দিকে হতে পারে, বা সাম্যাবস্থান থেকে কোন দিকে হতে পারে, বাম দিকে হতে পারে। সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক সরণ, সেটাই হলো কি বলতো বিস্তার। কি বিস্তার নয়? তাহলে বলো বিস্তার, তাহলে বলো ও এ ইজ ইকুয়াল টু কত, ও বি। এটাকে আমরা কি বলছি বলতো, ক্যাপিটাল এ। বিস্তারকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এই বিস্তার। বিস্তার বলো, এবি, এটা এ হবে না, মানে বিস্তার হবে না। এবি এটা কি? না না, এ বি বিস্তার নয় তো। এ কি সাম্যাবস্থা, না। বি কি সাম্যাবস্থা? না। সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণ বলতে হবে, যেমন একদিকে। ঠিক আছে? তাহলে বলো এর প্রতীক চিহ্ন কি বলো, বিস্তারের প্রতীক চিহ্ন কি, এ। ক্যাপিটাল ই। তাহলে এবার ক্যাপিটাল এ, আর এর একক কি হবে বলো, বিস্তার। বিস্তারটা একটা দূরত্ব, বিস্তারটা একটা সরণ, মিটার। মিটার এসআই তে, আর সিজিএস এ কি সেন্টিমিটার। তাহলে এর একক এসআই তে কি হবে বলো, মিটার, আর সিজিএস এ কি হবে বলো, সেন্টিমিটার। মিটার সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা। পিসফুল। ওকে। এসআই আর সিজিএস এ ঠিক আছে। কারো কোনো অসুবিধা আছে এখানটায়? না। নেই। তো বলছে। হয়ে গেছে বিস্তার সম্পর্কে। আচ্ছা, এই বিস্তারের মানটা কিন্তু ধ্রুবক থাকে, খুব ইম্পর্টেন্ট কথা। বিস্তার কিন্তু কি থাকে, ধ্রুবক। এই বিস্তারটা কি বারে বারে পাল্টায় না। খুব ইম্পর্টেন্ট। বিস্তার কিন্তু একটা সরল দোলগতির ক্ষেত্রে কি থাকে, ধ্রুবক। ধ্রুবক। খুব ইম্পর্টেন্ট কথা লিখে নাও। বিস্তার একটি সরল দোলগতির ক্ষেত্রে ধ্রুবক রাশি হয়। বিস্তার একটি সরল দোলগতির ক্ষেত্রে কি রাশি হয় বলো, ধ্রুবক রাশি হয়। দেখো বিস্তার হয়ে গেল। এবার আমরা বুঝবো দোলন আর কম্পনের মধ্যে পার্থক্য কি। দোলন আর কম্পন কি, দোলন আর একটা হচ্ছে কি বলতো, কম্পন। কম্পন। দোলনকে আমরা বলি অসিলেশন, দোলনকে আমরা বলি অসিলেশন, আর কম্পনকে আমরা বলি ভাইব্রেশন। দেখ দুটো সেম জিনিস, দুটো কি বলতো, সেম জিনিস। কম্পনটা কি বলতো, দেখ দোলনটা কি, আমরা সবাই দোল খেয়েছি, দোলনটা তো আমরা ওটা বুঝি যে সুন্দর আস্তে আস্তে করে যাচ্ছে, ঠিক না? আমার পর্যায়কালটা অনেকটা টাইম নিয়ে আমি একটা দোলন কি করলাম, সব ঠিক ওই এক্সাম্পলটাই যেটা আমি তন্ময় আর বিভাবকে কি দিয়ে করেছিলাম।
বিভবেরটা ভাইব্রেশন, আমারটা ধরো। দেখ এটা সাম্যাবস্থান, এটা হচ্ছে তার প্রান্ত বিন্দু, এটা হচ্ছে তার প্রান্ত বিন্দু। তন্ময় কিভাবে দুলছে দেখ, তন্ময় এই যে এরকম করে সুন্দর এরকম করে যাচ্ছে তন্ময়। তার মানে এটা কিন্তু কি বলতো, ধরুন দোলন। এবার তোমাদেরকে না এর পেছনের ফিজিক্সটা বুঝতে হবে, এর পিছনে কোন রাশির মান কম কোন রাশির মান বেশি সেটা বুঝতে হবে। এটা দেখে মজা নিলে হবে না। তন্ময় কি করছে, তন্ময় কিভাবে চলছে, তন্ময়ের গতিটা দেখো, আস্তে ধীরে ক্লিয়ার। আর বিভব চলছে ভাইব্রেট করছে। বল কোনটাকে তুই দোলন বলবি? তন্ময়টাকে অবশ্যই প্রথমেরটাকে দোলন বলবি, আর পরেরটা কাঁপছে না, পরেরটাকে তাহলে আমাকে কি ধরতে হবে? Vibration। এবার বল দোলনের ক্ষেত্রে কি বেশি ছিল? ক্যাপিটাল টি বেশি। কি বেশি? পর্যায়কাল অনেকটা টাইম লাগছিল না বলতে একটা দোলন সম্পন্ন করতে? ক্যাপিটাল টি বেশি। আর বল ক্যাপিটাল টি যদি বেশি হয় তাহলে এন কি হবে? কম হবে, কম কম হবে। আর কম্পনের ক্ষেত্রে কি বলো? ক্যাপিটাল টাইম ক্যাপিটাল টি খুব কম লাগছে, খুব কম সময়ে একটা তাহলে পূর্ণ N সম্পন্ন বেশি করছে। হবে। তাহলে এর ক্ষেত্রে এনটা কি হবে বলো? বেশি। বেশি হবে কি হবে না? এই দুটোই পার্থক্য। বাকি এটা একটা রৈখিক পর্যাবৃত্ত গতি, এটা একটা কি রৈখিক পর্যাবৃত্ত গতি। দুটোর মধ্যে মিল কোথায়? যে এটাও পর্যাবৃত্ত গতি এটাও পর্যাবৃত্ত গতি, দুটোই আবার সরল দোলগতি, দুটো আবার কি দোলগতি। পার্থক্য এখানে এটাই যে এর পর্যায়কাল বেশি আর কম্পাঙ্ক কম, আর এর পর্যায়কাল কম আর কম্পাঙ্কটা কি বেশি। ক্লিয়ার? দোলন আর কম্পনের মধ্যে পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার। এবার খুব ইম্পর্টেন্ট টার্মস, এই সবকিছুর পিছনে দায়ীটাকে সেটা আমরা বুঝবো, প্রত্যানয়ক বল বুঝবো। এবার আমরা কি বুঝবো? প্রত্যানয়ক বল, রিস্টোরিং ফোর্স। একটা সরল দোলগতি সম্পন্ন হচ্ছে প্রত্যানয়ক বলের জন্য। নিচের দিকগুলো দাঁড়াবে ছিল একো ওগুলো দাঁড়াবে ঠিক হয়ে যাবে। তুই দাঁড়াচ্ছিলিস? হ্যাঁ দেখে কথা নয়, এদিকে দেখ। এবার আমরা বুঝবো সরল দোলগতির ব্যাখ্যা। সরল দোলগতির ব্যাখ্যা কিভাবে একটা সরল দোলগতি সম্পন্ন হচ্ছে। দেখ এটা হচ্ছে সাম্যাবস্থান, ভালো করে বুঝবি কিন্তু। সাম্যাবস্থান থেকে এটা হচ্ছে তার প্রথম প্রান্ত বিন্দু এ, আর এটা হচ্ছে একটা তার প্রান্ত বিন্দু বি। বল ও থেকে যে এ দূরত্ব এটা তো কনস্ট্যান্ট, এটা কি বল? ক্যাপিটাল এ। আচ্ছা আমি এটাকে পি নাম দিয়ে দিচ্ছি, পি পি, আর এটাকে আমি দিয়ে দিচ্ছি কিউ। বল ও থেকে যে পি এর দূরত্ব, ও থেকে যে পি এর দূরত্ব এটাকে কি বলে ডাকি আমরা? ও পি বললে হবে? বিস্তার বিস্তার বলে ডাকি এটাকে। সাম্যাবস্থান থেকে যে সর্বাধিক সরল তাকে আমরা কি বলে ডাকি? বিস্তার। বল বিস্তারের মান কি চেঞ্জ হবে? বিস্তার একটা কি রাশি বলেছি? ধ্রুবক রাশি। ও পি ইজ ইকুয়াল টু ও কিউ ইজ ইকুয়াল টু কত বলো? ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কি বলো? ক্যাপিটাল এ। এবার ধরে নে এদিক দেখ, ভালো করে বুঝ। এখানটাই ছিল সাম্যাবস্থানে ছিল কিন্তু পিণ্ডটি, ক্লিয়ার? হ্যাঁ, এবার তুই কি করলি? এদিকে বল প্রয়োগ করলি, বুঝতে পারলি কথাটা? মানে ভালো করে বুঝবি কিন্তু সবাই। এদিকে কি করলি? পি এর দিকে বল প্রয়োগ করলি। বল সরে গেল কি গেল না? সরে গেল কি গেল না? এবার ধরে নে কোন একটা পয়েন্টে, এটাকে ধরে নিচ্ছে আর বিন্দু। কি বিন্দু? বল সাম্যাবস্থান থেকে আর এর যে দূরত্ব এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। কি ধরে নিচ্ছি এটাকে আমরা? এক্স। এক্সটা কি? এক্সটা কি? এক্সটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। এটা হচ্ছে কি? সাম্যাবস্থান থেকে কি সরণ। এটা কি সর্বাধিক সরণ? না, এটা কিন্তু সর্বাধিক সরণ নয়। এই ক্ষেত্রে এখনো কিন্তু আর বিন্দুতে, কি বিন্দুতে? আর বিন্দুতে x is not is equal to কি? a। জাস্ট এটা একটা কোন মুহূর্তে সরণ, এটা একটা কি কোন মুহূর্তে সরণ, স্মল টি সময়ে এটা একটা সরণ। বলো x টা কি? এবার কথা হচ্ছে কেন একটা এ এদিক গিয়ে আবার এদিক ফিরে আসছে? যখনই সে সাম্যাবস্থান থেকে সরে যাবে, কি বললাম বলো? যখনই সে সাম্যাবস্থান থেকে কি সরে যাবে, তখনই সাম্যাবস্থানে ফিরে আসার জন্য তার মধ্যে একটা প্রত্যানয়ক কি কাজ করে? বল কাজ করে, একটা ফিরিয়ে আনার জন্য। ও চাই যে ওকে কোথায় ফিরিয়ে আনবে? সাম্যাবস্থান থেকে কি ফিরিয়ে আনবে। এই যে যে বলটা, এটাকে আমরা বলি কি? রিস্টোরিং ফোর্স। এটাকে আমরা কি বলি? তাহলে এফটা কি? এফটা কি বলো? এফটা হচ্ছে প্রত্যানয়ক বল। এই বলটির কাজ কি?
এই বলটির কাজ কি? বস্তুটা আবার নিজের জায়গায় ফেলে না। এই বলটার কাজ হচ্ছে যে সেই এই কণাটাকে আবার সে কোথায় ফিরিয়ে নিয়ে আসবে? সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। এবার দেখ এবার বল এক্স কোন দিকে, সরণ কোন দিকে? বল সরণটা কোন দিকে? এই দিক থেকে এদিকে না? হ্যাঁ। বল সরণটা কোন দিক থেকে? সাম্যাবস্থান থেকে ডান দিকে। আর এই এফটা কোন দিকে কাজ করছে? এই এক্স এর অপোজিট দিকে কাজ করছে, কি করছে না? খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে অনিস। এই যে এক্সটা এক্স মানে সাম্যাবস্থান থেকে যেদিকে সরণ হচ্ছে, প্রত্যানয়ন বল ঠিক তার কোন দিকে কাজ করছে? বিপরীত দিকে কি বিপরীত দিকে নয়? আচ্ছা এবার বল, ধরে নে শুভম আমার খুব কাছে আছে। শুভম আমার যদি খুব কাছে থাকে তাহলে ওকে টানতে আমার যে বল প্রয়োগ করতে হবে, বা ওকে আমার কাছে আনতে যে বল প্রয়োগ করতে হবে, ও যত আমার থেকে দূরে যাবে তত ওকে আমার কাছে আনতে বেশি বল প্রয়োগ করতে হবে না? হ্যাঁ। তাহলে বল এই কণাটা সাম্যাবস্থান থেকে যত দূরে যাবে প্রত্যানয়ক বলের মানও তত কি বাড়বে কি বাড়বে না? তাহলে এখানে বল এই যে এফটা এটা প্রপোর্শনাল টু এক্স কি এক্স নয়? হ্যাঁ। বল এই যে এফটা এই এফ প্রপোর্শনাল টু কি এক্স কি এক্স নয়? আচ্ছা এবার যদি এখানে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স দেই তাহলে তার ব্যাখ্যা কি? বিপরীত দিকে কাজ করছে। যেদিকে এক্স কাজ করছে এফ তার কোন দিকে কাজ করছে? তাই এফ প্রপোর্শনাল টু কি লিখতে পারি আমরা? মাইনাস এক্স লিখতে পারি কি পারি না? কি রে এফ প্রপোর্শনাল টু কি লিখতে পারি? মাইনাস এক্স লিখতে পারি কি পারি না? 1/x না 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 না, এখানে এই মাইনাসটা এই জন্য আসছে যে এটা বোঝাচ্ছে এটাই যে দুটো বিপরীত দিকে কাজ করছে। এফ প্রত্যানয়ক বল আর যে সরণটা এটা বিপরীত দিকে কাজ করছে। সবাই এটা দেখো কি বুঝলাম? এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এবার দেখো খুব ইম্পর্টেন্ট ইকুয়েশনটা বুঝো। এবার এফ ইজ ইকুয়াল টু কত? মাইনাস কে ইনটু এক্স দিতে পারি কি পারি না? বলো কি দিতে পারি? কে ইনটু এক্স। আচ্ছা এবার দেখো, এবার যে কণাটা দুলছে পি নাম দিচ্ছি নাকি পি আর দিচ্ছি কি, যে কণাটা দুলছে তার একটা ভর আছে না নাই? বলো 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 বলো, ভর আছে না নাই? এবার দেখ ভালো করে বোঝ, ব্যাপারটা বোঝ। ও কি করছে, এখান থেকে প্রথমে এদিক সরলো, কিন্তু সর্বাধিক কত গেল? পি বিন্দু পর্যন্ত। তারপরে কেন ফিরে আসলো? প্রত্যানয়ক বলের জন্য। এবার দেখ প্রত্যানয়ক বল তাকে কোথায় ফিরিয়ে আনার চেষ্টা করবে? সাম্যাবস্থানে। তাহলে তোর সাম্যাবস্থানে এসে থেমে যাওয়া উচিত। বল বল, প্রত্যানয়ক বল তাকে কোথায় ফিরিয়ে নিয়ে আসবে? ওকে সাম্যাবস্থানে। তাহলে ওর সাম্যাবস্থানে এসে কি থেমে যাওয়া উচিত না? কিন্তু যায় কি না, এটা পার করে পি কিউতে চলে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গতিজাড্য। কারণ সে কোথায় কিসে রয়েছে? গতিতে রয়েছে। তাই সে তার পক্ষে সম্ভব নয় সাম্যাবস্থানে কি থামা। তাহলে গতিজাড্যের জন্য সে সাম্যাবস্থান থেকে পেরিয়ে কোন দিকে চলে যাচ্ছে? এদিকে। যখন এদিকে চলে তখন আবার প্রত্যানয়ক বল চলে যাচ্ছে যে তোকে তো এখনই সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করলাম, তুই তো সাম্যাবস্থা থেকে কি হয়ে গেলি? বেরিয়ে গেলি। তাহলে প্রত্যানয়ক বল তোকে আবার কি করবে? তাকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। করতে করতে কখন গিয়ে সে পারবে? যখন সে কোথায় চলে গেছে? কিউ। সর্বাধিক কিউ অবধি সে যেতে পারবে। তারপরে আবার তাকে প্রত্যানয়ক বল ফিরে আসবে, কারণ তো ওইখানেই প্রত্যানয়ক বল সর্বাধিক যখন প্রত্যানয়ক বল ছুঁয়ে যাবে তখন সে আবার ফেরার চেষ্টা করবে। এবার ফিরতে গিয়ে আবার সাম্যাবস্থান পার করতে গিয়ে সাম্যাবস্থায় কি থামবে? কেন? কারণ গতিজাড্যের জন্য সে আবার কি হবে? তাহলে এখানে দুটো জিনিস এই সরল দোলক গতিকে মানে সম্পন্ন করছে, একটা প্রত্যানয়ক বল আর একটা যে গতিজাড্য। প্রত্যানয়ক বল আর একটা কি বলতো? গতিজাড্য। এবার যখন প্রান্ত বিন্দু থাকে তখন সে তার গতিটা থেমে যাচ্ছে কি যাচ্ছে না? তারপরে যত আবার সাম্যাবস্থানের দিকে যাচ্ছে তত তার বেগ বাড়ছে কি বাড়ছে না? আর বলো বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। তার মানে এই কণাটির মধ্যে একটা ত্বরণ আছে না নেই? কণাটির মধ্যে একটা ত্বরণ আছে না নেই? তাহলে বলো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ কে আমি আবার কি লিখতে পারি? এম ইনটু এ লিখতে পারি কি পারি না? তাহলে এম ইনটু স্মল এ ইজ মাইনাস কে ইনটু কি এক্স লিখতে পারি কি পারি না? তাহলে বলো কেন? কারণ কণাটির মধ্যে কি আছে? ত্বরণ আছে। তাহলে বলো এ ইজ ইকুয়াল টু কত? তাহলে মাইনাস কে বাই এম ইনটু কি এক্স কি এক্স নয়? বলো বলো মাইনাস কে বাই এম ইনটু কি এক্স কি এক্স নয়? আচ্ছা এবার বলো এইখানে দেখো কেটা তো ধ্রুবক, এমটাও কি বলো? ধ্রুবক। এই অনুপাতটাই কি বলো তো? ধ্রুবক কি ধ্রুবক নয়? এই অনুপাতটিকে আমরা ধরে নিচ্ছি ওমেগা স্কয়ার। কি ধরে নিচ্ছি আমরা? ওমেগা স্কয়ার। তাহলে বলো a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। কি বললাম বলো? a ইজ ইকুয়াল টু কত বলো? মাইনাস কি ওমেগা স্কয়ার এক্স। এখানে ওমেগাটা কি আবার? ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক। এটা আমরা কি বলে রাখছি বলো? কৌণিক কম্পাঙ্ক। যেটা কত? ওমেগা ইজ ইকুয়াল টু কত? রুট ওভার
k বাই কত বলো, আমি যদি k বাই m ওমেগা স্কয়ার করি তাহলে ওমেগা কত √k বাই m, ঠিক আছে। এবার কথা হচ্ছে ওমেগা স্কয়ার কেন ধরলাম, আমি তো ওমেগাও ধরতে পারতাম, ওমেগা স্কয়ার এর জন্য ধরছি যদি ঋণাত্মক থাকে তাহলে সেটা কি আসবে, একদম ধনাত্মক রূপেই আসবে। তাহলে দেখো এই এটা এবার বলো, এবার এখান থেকে বলো ওমেগা যদি ধ্রুবক হয় তাহলে a প্রপোজ, এবার বল এই জিনিসটার কথা ভাব, বল বল এই দেখ এই সমীকরণটা যা বলছে, এই সমীকরণটা যা বলছে এই সমীকরণটাও ঠিক তাই বলছে না আলাদা কিছু বলছে, তাই বলছে। বল প্রত্যানায়ক বল আর যে সরণ দুটো বিপরীত দিকে কি বিপরীত দিকে নয়, বিপরীত দিকে কি বিপরীত দিকে নয়, হ্যাঁ। বল বল যদি বল যেদিকে কাজ করে সেদিকে আবার কি কাজ করে, ত্বরণ কাজ করে, তাহলে ত্বরণ আর এই সরণ দুটোই কি বিপরীত দিকে কি বিপরীত দিকে নয়, বল। এবার যদি এইটার মান ঋণাত্মক হয়ে যায়, কার মান, ওমেগার মান যদি এই অনুপাতটার মান যদি ঋণাত্মক হয় তাহলে এটা আবার কি হয়ে গেল, পজিটিভ, তাহলে তো সরল দোলগতি সমীকরণ মেনে চলছে। তাই যাতে এটা কখনো ঋণাত্মক না হতে পারে তাই আমরা এটাকে কি ধরে নিচ্ছি, ওমেগা স্কয়ার ধরে নিচ্ছি। তাহলে বলো এখান থেকে আমরা কি বলতে পারি, a প্রপোর্শনাল টু তাহলে কি -x কি -x নয়, তাহলে একদম দেখো এই যে এই সমীকরণটা যা এই সমীকরণটার ভ্যালুটাও কি তাই। তাহলে বলো এটা একটা এমন ধরনের ত্বরণ, কি বললাম বলো, এটা একটা এমন ধরনের ত্বরণ যা সরণের কোন দিকে কাজ করে, এইটা হচ্ছে পার্থক্য। একটা আমরা যে একমাত্রিক গতিতে চলি, একমাত্রিক গতিতে যেদিকে সরণ সেদিকেই কিন্তু কি হয় ত্বরণ, কিন্তু সরল দোলগতিতে যেদিকে সরণ সেদিকে কি হয় না, ত্বরণ হয় না, এটাই পার্থক্য। সরল দোলগতির সংজ্ঞায় তোমাকে এই কথাটাই বলতে হবে যে এক্ষেত্রে সরণ ত্বরণের কোন দিকে হয়, বিপরীত দিকে হয়। তাই a প্রপোর্শনাল টু কি এখানটায় -x, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আচ্ছা লেখো ফটাফট। দেখো আমরা আজকে যেটুকু শিখলাম এর পরের দিন আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখবো, সরল দোলগতির সমীকরণ। কি শিখবো, সরল দোলগতির সমীকরণ। একটা হচ্ছে x a sin ওমেগা t আর একটা হচ্ছে x a cos ওমেগা t। কিভাবে এগুলো আসলো এগুলো আমরা এর পরের দিনে জানবো, খুব গুরুত্বপূর্ণ, তো কেউ মিস করবে না, ক্লিয়ার? ওকে।